ইহে কিশোরী, আকাশের অবস্থাখানা দেখেছো? কেমন মেঘ করেছে দেখো, এক্ষুনি বৃষ্টি নামবে। যা বলেছো ভাইয়া, সত্যি এবার বৃষ্টি নামলো বলে। ওই দেখো, মেঘটাও কেমন গর্জন করে উঠছে। আসিংস সিগারেট আর তেলে ভাজার কি হলো গো? ওই দুটো ছাড়া যে ঠাকুর মশাইয়ের ডেরায় যাওয়াই যাবে না। ওসব নিয়ে চিন্তা করো, সে আমি আগেই জোগাড় করে নিয়েছি। পরিবেশের অবস্থা দেখে আমার মনেই হয়েছিল যে আগে ভাগে জোগাড় যন্ত্র করে রাখাটা প্রয়োজন। আকাশে মেঘটা আরো গর্জন করে উঠল, ওদিকে ঝিরিঝিরি বৃষ্টিও শুরু হয়ে গেল। কিন্তু আমরা নিজেদের বাঁচিয়ে কোন রকমে মটলেনের রাস্তা ধরে ঠাকুর মশাইয়ের ভিটের সামনে এসে উপস্থিত হয়ে গেলাম। ভিতরে চলো বিভূতি, ঠাকুর মশাইয়ের ঘরে গিয়ে দেখি তিনি কি করছেন। আমিও কিশোরী ঠাকুর মশাইয়ের ঘরে ঢুকে দেখি তিনি জ্যোতিষবিদ্যার কিছু পুঁথি মুখের সামনে নিয়ে বসে আছেন। আমাদের দেখা মাত্রই তিনি বলে উঠলেন, আরে কি ব্যাপার, তোমরা দুটিতে চলে এসেছো? তা বেশ ভালোই করেছো। তাও এবার বসে পড়ো তো দেখি। তা আজকে তোমরা কিসের গল্প শুনতে চাও? এই যে ঠান্ডা মাথায় বসলাম, এবার শান্তি হলো ঠাকুরমশাই। এই নিন আপনার পাসিংস আর তেলে ভাজা। তা তো বুঝলাম। এই তেলে ভাজার প্যাকেট থেকে তোমরাও একটি করে তেলে ভাজা তুলে নাও দেখি। আর বললে না যে কি গল্প শুনবে? সে আপনি যা শোনাবেন তাই শুনবো ঠাকুর মশাই, আমাদের কোনো অসুবিধা নেই। ভৌতিক গল্পের ভান্ডার আপনি, আপনার কাছে কি রসদের অভাব হবে? বুঝলাম। তা বেশ বলেছ বিভূতি। আজকে তোমাদেরকে আমি একটি ভৌতিক কাহিনী শোনাবো। এটা বেশ অন্য রকমের একটি কাহিনী বলতে পারো। একটি পুতুলকে কেন্দ্র করে এক ভয়ঙ্কর ভয়াবহতা সৃষ্টি হয়েছিল। এ দৃশ্য কল্পনাতে এলেও আজও আমার হাত ধরে যায় বইকি। পুতুলের মধ্যে ভূত? বাপরে! হবে আর বলছি কি, কাহিনী শুনলে তোমরাও চমকে উঠবে। বেশ বলুন তো, শুনি তবে। ঠাকুর মশাই গল্প বলা শুরু করলেন, আর আমরাও সেই গল্প মনোযোগ সহকারে শুনতে শুরু করলাম। উনি প্রবেশ করলেন গল্পের অন্দরে। বাইরে আজকে বেশ বৃষ্টি হচ্ছে, আকাশ একবারে কালো করে এসেছে। সেদিনও ঠিক এভাবেই আকাশটা কালো হয়ে এসেছিল। মুষলধারে বৃষ্টি শুরু হয়েছিল। এমন সময় এক সজ্জন ব্যক্তি আমার গ্রামের বাড়ির দরজায় এসে কাঁদতে কাঁদতে বললেন, বাবা, বাবা শুনছেন? আমার আমার যে ভারী বিপদ বাবা। সে কি? কে আপনি? আর এই অসময়ে আমার কাছে এসেছেন কেন? আগে আমার নাম বলরাম, আমি বকুলতলা গ্রাম থেকে আসছি। আমার কন্যার ভারী বিপদ বাবা। ওর ওর কিছু একটা হয়েছে। ও আর স্বাভাবিক অবস্থায় নেই। ওর মধ্যে কোনো পিশাচ ঢুকেছে বাবা। আপনি একমাত্র রক্ষা করতে পারেন। পিশাচ ঢুকেছে? আপনি এতটা নিশ্চিত হয়ে কিভাবে বলতে পারছেন? আমি আমি একদিনে এই সিদ্ধান্তে আসিনি বাবা। একাধিকবার পরখ করে তারপরেই আপনাকে এই কথা জানাচ্ছি। ওর কোনো আচরণ স্বাভাবিক নেই আর বাবা। ভয়ঙ্কর ভয়ঙ্কর সব কাণ্ড করে চলেছে। আমার মেয়েটা মনে হয় মরে যাবে বাবা। আর কোনো উপায় নেই। আপনি আপনি না সাহায্য করলে আমাকে আমার মেয়ের মরা মুখ দেখতে হবে বাবা। আপনি সাহায্য করুন। না না না, এমন কথা বলবেন না। আমি অবশ্যই আপনাকে সাহায্য করব।
আজই তবে আমাদেরকে ওই গ্রামের উদ্দেশ্যে রওনা হতে হবে। হ্যাঁ হ্যাঁ, তাই চলুন বাবা। আমাকে একটু খুলে বলুন তো দেখি, ঠিক কি হয়েছিল? হ্যাঁ বাবা, এই পথ চলতে চলতেই আমি আপনাকে যতটুকু জানি সেটুকু সব জানাচ্ছি। ওরে বাপ রে, এই যে ভয়ঙ্কর মেঘের গর্জন শোনা যাচ্ছে বলরাম, এক্ষুনি জোরে বৃষ্টি নামবে। বর্ষাকালে তো এমনটাই হবে বাবা। যাক চলুন, আমরা না হয় এগোতে থাকি। বেশ, বলুন কি ঘটেছিল? আমাদের গ্রামটা আগের থেকে অনেক উন্নত হয়েছে এখন। কিছুটা শহুরে ছাপও পড়েছে বই কি, তবে আমার মেয়ের নাম হচ্ছে গিয়ে কনক। ওর বয়স 5 বছর। নতুন বছর আসছিল বলে আমিও ভাবলাম ওর জন্মদিন, তা আবার নতুন বছর, এই দুটো বিষয়কে যদি আমরা আনন্দের সাথে উদযাপন করি আর কি, তাহলে মেয়েরও বেশ খানিকটা ভালোই লাগবে। বাহ, এ তো বেশ ভালো কথা। খুব খুশি হল। এতকাল তো গ্রামের মানুষদের মধ্যে কুসংস্কারাচ্ছন্ন মানসিকতার একটা প্রভাব লক্ষ্য করেছি, কিন্তু এখন দেখছি আপনি তাদের মধ্যে অনেকটাই ব্যতিক্রম। তারপরে আবার কন্যা সন্তানের ক্ষেত্রে এতটা ভালোবাসা ব্যক্ত করাটা সত্যি চমৎকার ব্যাপার। সে যাকে, তারপরে কি ঘটলো? ওই অনুষ্ঠানের দিন গ্রামের 2-1 লোক আমাদের বাসায় এসেছিলেন। আমার মেয়ের বন্ধুরাও ছিল সাথে, কিন্তু তাদের মধ্যে যে কি ঘটলো বাবা, আমি না ঠিক কিছুতেই বুঝে উঠতে পারলাম না। কি ঘটলো বলতে, আনন্দের পরিবেশের মধ্যে কি এমন ঘটলো? সারাদিনের আনন্দানুষ্ঠান সমাপ্তির পর যখন সন্ধে নামলো, হঠাৎ দেখি কনক, মানে আমাদের মেয়ে, আর আমাদের মাঝে নেই। আমি তাকে এদিক ওদিক তন্ন তন্ন করে খুঁজতে শুরু করলাম। আমার স্ত্রী নির্মলাও বেশ চিন্তিত হয়ে পড়লেন। আমি নির্মলাকে জিজ্ঞেস করে বললাম, নির্মলা, আমাদের মেয়েটা কোথায় গেল বলতে পারবে? আরে ওকে যে দেখতে পাচ্ছি না। এই তো এখানে ছিল কনক, কিন্তু গেল কোথায়? আচ্ছা আচ্ছা, দাঁড়াও, আমি না ওই দিকটা একটু দেখে আসছি। ওই তো কনক, কোথায় ছিলিস মা? আর তুই কোনো কথা বলছিস না কেন? এমন চুপচাপ হয়ে গেছিস কেন? আর তোর হাতে এটা কি? কে দিয়েছে তোকে এটা? ও মা, কি সুন্দর একটা পুতুল! পুতুল? এই পুতুলটা হঠাৎ কে এনে দিল? কিরে কনক, কে দিয়ে গেল তোকে এটা? চিনিস তুই তাকে? না, আমি চিনি না। লোকটা মুখে চাপা দিয়ে এসেছিল, আমি চোখ দুটো দেখতে পেয়েছিলাম শুধু। আমার হাতে এটা দিয়ে বলল আমি যেন এটাকে নিজের সাথেই রাখি। পুতুলটাকে দেখে আমার এতটাই ভালো লেগেছিল যে আমি এটা নিয়ে চলে এসেছি। সে কি? কতবার না তোমাকে নিষেধ করেছি অচেনা অজানা কোনো মানুষের থেকে কিচ্ছু নেবে না। তুমি আমার কোনো কথাই শোনো না। যখন দেখছো তুমি লোকটাকে চেনো না, তখন তার কাছ থেকে তোমার এই জিনিসটা নেওয়া একেবারে উচিত হয়নি কনক। জন্মদিনের দিন মেয়েটাকে এমন করে বকাবকি করছো কেন? একটা পুতুলই তো, এতে এত বকাবকি করে কি আছে তা তো বুঝলাম না। বাচ্চা মানুষ, পুতুল নিয়ে খেলতে বাচ্চারা এমনিতেই ভালোবাসে। যা মা, তুই ঘরে যা। বন্ধুরা সব চলে গেল, তোকে দেখতে চাইছিল। সে ঠিক আছে, তুই এখন ঘরে গিয়ে পুতুলের সাথে খেলা কর। নির্মলা, কনককে এইভাবে লাই দেওয়াটা বন্ধ করো। দিন দিন ওর বয়স হচ্ছে। প্রথম থেকে যদি ওর সব দোষগুলোকে এভাবে ঢাকতে শুরু করো না, তাহলে সমস্যা কিন্তু আরো বেড়ে যাবে। মাঝে মাঝে ওকে উচিত অনুচিতের বিষয়টা একটু বুঝিও।
বেশ, বুঝলাম। তাহলে একটা অজ্ঞাত পরিচয় লোক এসে ওই পুতুলখানা আপনার মেয়ের হাতে ধরিয়ে দিয়ে গিয়েছিল। এরপরে কি ঘটেছিল বলরাম? এরপর বাবা যা যা ঘটেছে সেগুলোকে ভাষায় প্রকাশ করা যাবে না। এইগুলোর পেছনে আসল রহস্যটা কি আমি সেটাও ঠিক বুঝতে পারছি না। আহা, আপনাকে যে স্থির হতে হবে। এত বিচলিত হয়ে পড়লে যে আপনি ভারসাম্য হারিয়ে ফেলবেন। বলুন, কি ঘটেছিল? একদিন আমি রাতের বেলা ঘুম থেকে উঠে পড়লাম। একটা আওয়াজে হঠাৎ করে না জানি আমার ঘুমটা ভেঙে গেল। মনে হলো কারা যেন কথা বলছে। আমি ঘরের বাইরে বেরিয়ে এলাম। এসে দেখি আমার মেয়ের ঘর থেকে আওয়াজটা আসছে। নির্মলা অবশ্য মেয়ের সাথেই শুতো। আমি তাড়াতাড়ি করে ওই ঘরের দিকে এগিয়ে গেলাম। দেখি ঘরের আলো বন্ধ। টেবিলের উপরে বসানো রয়েছে ওই পুতুলটা। সেটার চোখ দুটো থেকে লাল বর্ণের আলো ঠিকরে বেরোচ্ছে। আর ওই পুতুলটার দিকে এক দৃষ্টি তাকিয়ে রয়েছে কনক। আমি কনককে আস্তে আস্তে ডেকে বললাম, কনক, এই কনক, কনক, মা তুই কার সাথে কথা বলছিস? তোর মা তো পাশে শুয়ে রয়েছে, ঘরের আলোটাও তো জ্বলছে না। এই কনক, কনক, আরে শুনতে পাচ্ছিস আমার কথা? কনক, এই কনক। এমন সময় কনক আমার দিকে ফিরতেই বিশ্বাস করুন বাবা, শরীরের রক্ত যেন একেবারে হিম হয়ে গেল। আমি দেখলাম কনকের চুলগুলো হাওয়ায় উঠছে, আর ওর চোখের মনি দুটোর রং ওই একইভাবে পুতুলের মতো লাল বর্ণ ধারণ করেছে। কি ভয়ঙ্কর দৃষ্টি! সে আমাকে পৈশাচিক কণ্ঠে বলে উঠল, আমাকে বিরক্ত করতে কেন এসেছিস? হ্যাঁ, দেখিস না আমি তোর মেয়ের সাথে কথা বলছি? আমাদের আলোচনার মধ্যে ব্যাঘাত ঘটানো তুই কে? হ্যাঁ, এখন থেকে আমি কনকের শরীরেই থাকবো, আর যখন সে ঘুমোবে তখন ওই পুতুলের মধ্যে থাকবো। আমাদেরকে আর বিরক্ত করবার চেষ্টা করবি না, বলেও না, তাহলে কিন্তু তোর চোখের সামনেই তোর মেয়ের ঘাটটা মুটকে দেবো আমি। কনক, তুই সব কি বলে যাচ্ছিস? কি ভয়ঙ্কর! এটাও কি সত্যি ঘটছে নাকি? হ্যাঁ, যা দেখেছিস সেটা ভুলে যাবে, বুঝলি? রাতের আঁধারে আর কোনোদিনও আমাদেরকে বিরক্ত করতে আসবি না। এই সময়ে আমরা কথা বলি, একে অপরের সাথে কথা বলতে আমাদের খুব ভালো লাগে। এরপরেই দেখলাম কনক আর ওই পুতুলটা একসাথে হাসতে শুরু করেছে ভয়ঙ্কর ভাবে। ভয়ানক সেই হাসির শব্দ আমার তো জ্ঞান হারিয়ে ফেলার মতো অবস্থা। আমি নিজেকে না আর ধরে রাখতে পারলাম না। একটা সজোরে চিৎকার করে উঠলাম, না! কি হয়েছেটা কি? তুমি অমন করে চিৎকার করছো কেন? সব তো ঠিকই আছে। পাগল টাগল হয়ে গেলে নাকি বলো তো? মেয়েটাকে সবে ঘুম পাড়িয়েছি আর তুমি এসে। ঘুম পাড়িয়েছ কোথায় নির্মলা? আমি এক্ষুনি তাকে ওই পুতুলের সাথে কথা বলতে দেখেছি। কি ভয়ানক সেই দৃষ্টি! ওরা দুজনেই আমার দিকে তাকিয়েছিল,
দুজনের দৃষ্টি ছিল লাল টকটকে। তুমি বিশ্বাস করো নির্মলা, নিজের মেয়েকে দেখছি নাকি কোনো পিশাচকে আমি কিচ্ছু বুঝতে পারছিলাম না। উফ, সে কি অকল্পনীয় দৃশ্য! আমার মনে করলে এখনো গায়ের রোম খাড়া হয়ে যাচ্ছে। কোথাও কিছু নেই, মেয়েকে দেখো, সে নিশ্চিন্তে বিছানায় শুয়ে ঘুমিয়ে রয়েছে। কোথাও কিচ্ছু নেই। পুতুল কথা বলছিল? সত্যি অবাক লাগে তোমার কথা শুনে। ওই পুতুল তো টেবিলের ওপরেই রাখা রয়েছে। আসলে তুমি বোধহয় কোনো দুঃস্বপ্ন দেখেছো। এসব এখানে কিছুই হয়নি, সব ঠিক আছে। যাও গিয়ে শুয়ে পড়ো, আমি কনকের কাছেই আছি। আমি নির্মলাকে সেদিন কিছুই বলে বোঝাতে পারলাম না। এইভাবে আরো কয়েকটা দিন কেটেও গেল। একদিন রাতের বেলা দেখি ওই পুতুলটা আমাদের উঠোনে দাঁড়িয়ে রয়েছে, আর কনক ওই পুতুলটাকে লক্ষ্য করে সেদিকে এগিয়ে যাচ্ছে। আমি সেদিনও ভেবেছিলাম হয়তো ভুল দেখছি, কিন্তু যখন কনককে দেখলাম তখন আমার ভুলটা ভেঙে গেল। আমি তাড়াতাড়ি করে ঘরের বাইরে বেরিয়ে এলাম। দেখলাম সেই পুতুলটাও জীবন্ত, সে হাঁটছে আর কনকের ডান হাতটাকে শক্ত করে ধরে রেখেছে। কনক তার সাথে বাড়ির বাইরে বেরিয়ে যাচ্ছে। আমি সেটা দেখা মাত্রই এগিয়ে গিয়ে পুতুলটাকে এক ধাক্কায় ফেলে দিলাম। কনক কনক জোরে জোরে কাঁদতে শুরু করলো। সর্বনাশ, এ কি করলে তুমি? কনককে ঠেলে ফেলে দিলে। দেখো তো, মেয়েটা চোট পেয়েছে, ওর কপাল থেকে রক্ত গড়িয়ে পড়ছে। ও তো তোমার সন্তান। যবে থেকে পুতুলটাকে দেখছো তুমি, তবে থেকেই তোমার আচরণের মধ্যে আমূল পরিবর্তন ঘটেছে। আরে বাবা, এটা তো তোমার মেয়ের কোনো ক্ষতি করেনি। তুমি চুপ করে থাকো নির্মলা। যা জানো না, যা দেখোনি, সেই নিয়ে কোনো কথা বলতে আসবে না। আমি দেখেছি, নিজের চোখে দেখেছি ওই পুতুলটাকে কনকের হাত ধরে নিয়ে যেতে। ও একটা ভূত, ও কোনো সাধারণ পুতুল হতেই পারে না। ওই পুতুলের মধ্যেই রয়েছে এক ভয়ঙ্কর পিশাচ। সে আমাকে নিজের মুখে বলেছে যে সে কনকের শরীরে নিজের আস্তানা করেছে। তুমি এসব বিষয়ে কিচ্ছু জানো না নির্মলা। এমনটা অনেক ক্ষেত্রেই ঘটে। ওই পিশাচ তোমার মেয়েকে নিয়ে যাবে, নিজের সাথে করে নিয়ে যাবে নির্মলা, নিজের সাথে করে নিয়ে যাবে। ভুল ভাল কথা বলার আর জায়গা পাও না তুমি। না, মেয়েটাকে তোমার কাছে আমি আর ঘেঁষতে দেব না। তুমি আমার মেয়েটাকে মেরে ফেলবে দেখছি। পিশাচ ওর মধ্যে নয়, তোমার মধ্যে ঢুকেছে। তুমি নিজের চিকিৎসা করাও। কনক, এসো মা। ইস, কতটা কেটে গেছে। নির্মলা কনককে নিয়ে চলে যাওয়ার পরেই আমার মাথায় একটা বুদ্ধি এলো। আমি তাড়াতাড়ি করে ওই পুতুলটাকে নিয়ে বাড়ির থেকে বেরিয়ে গেলাম। এরপরে গ্রামের পথ ধরে এগোতে শুরু করলাম। তারপর দিঘির পাশের আবর্জনার মধ্যে ওই পুতুলটাকে ফেলে দিয়ে চলে এলাম। ওখান থেকে এটিকে আর উদ্ধার করতে পারাটা আমার তো মনে হয় না কারোর দ্বারাই সম্ভব। তারপর আমি বাড়ি ফিরে এলাম। কোথায় গিয়েছিলে তুমি? কোথাও না, ওই তো একটু বাইরে গেছিলাম। ভাবলাম খোলা হাওয়ায় একটু ঘুরে আসি, তাহলে হয়তো মনটা ভালো লাগবে, ওই আর কি। বেশ, যাও, এবারে ঘরে গিয়ে বিশ্রাম নাও। আমি সেদিন আর ঘরের বাইরে বেরোলাম না। কনকের সাথে একবার দেখাও করতে গেলাম না। মনে মনে শান্তির নিঃশ্বাস ফেলে শুয়ে পড়লাম। কিন্তু রাতের বেলা হঠাৎ করে আমার ঘুমটা আবার ভেঙে গেল বাবা। দেখি আমার কাছে, মানে আমার পায়ের কাছে ওই পুতুলটা দাঁড়িয়ে রয়েছে। সে আমাকে বলছে, তোর এত বড় সাহস, তুই তুই আমাকে কনকের থেকে আলাদা করতে চাইছিস? তুই কি ভাবলি তুই আমাকে ওর থেকে দূরে করতে পারবি? তুই আমাকে যত দূরে ফেলে আয় না কেন, আমি সেখান থেকেই তোর মেয়ের কাছে ঠিকই ফিরে আসবো। তোর শরীরটা
যে কাউকে ওর থেকে আমাকে দূরে সরাতে দেব না। ওর থেকে কেউ আমাকে আলাদা করতে পারবে না। যদি যদি কেউ আলাদা করবার চেষ্টাও করে তাহলে তাকে আমি পথ থেকেই সরিয়ে দেবো, কাঁটা উপড়ে ফেলবো, মেরে ফেলবো আমি। না না না, কি কি হয়েছে তোমার? অমন করছো কেন? কি হয়েছে? আরে বলবে তো। পুতুলটা, ওই পুতুলটা আবার ফিরে এসেছে। কোথায় রয়েছে সেটা? হ্যাঁ, কোথায় রয়েছে? তুমি কি ওই পুতুলটাকে দেখতে পেয়েছো? হ্যাঁ হ্যাঁ, তুমি কি দেখতে পাচ্ছ ওকে? পুতুলটাকে দেখবার তো কিছু নেই, কনকের কাছেই রয়েছে সেটা। কনক তো পুতুলটাকে জড়িয়ে ধরে ঘুমিয়ে রয়েছে। আমি তো ওর ঘর থেকেই আসছি, তোমার চিৎকার শুনে আসতে বাধ্য হলাম। আমি নির্মলার কথা শুনে তড়িঘড়ি করে কনকের ঘরে গিয়ে দেখি সত্যি সেই পুতুলটাকে ও বুকের মধ্যে করে নিয়ে ঘুমোচ্ছে। এই দৃশ্য দেখে আমার দেওয়ালে একেবারে পিঠ ঠেকে গিয়েছিল বাবা। আমি কাউকে কিচ্ছু বোঝানোর অবস্থায় ছিলাম না। এবার যে আমাকে কারোর না কারোর সাহায্য নিতে হবে, আমি এটা বেশ বুঝতে পারলাম। আমি গ্রামের পুরোহিতের কাছেও গেছিলাম। কি ব্যাপার বলরাম, এত সকাল সকাল হঠাৎ মন্দিরে এসে হাজির হলে যে? আমি পুরোহিত মশাইকে এতদিনের ঘটে আসা সমস্ত ঘটনাগুলো পুঙ্খানুপুঙ্খভাবে বলেছিলাম। এরপর তাকে জিজ্ঞেস করলাম, আচ্ছা পুরোহিত মশাই, আপনি সেই কোন তান্ত্রিকের কথা বলছিলেন না, যিনি ওই পাশের গায়ে এসে একজনকে রক্ষা করেছিলেন, প্রেতনাশক কাজ করেছিলেন না কি যেন একটা? তিনি তো এক মহান যোগী মানুষ। আপনি কি আমাকে তার হদিস দিতে পারবেন? না হলে আমার কনককে যে বাঁচাতে পারবো না পুরোহিত মশাই। হ্যাঁ পারবো, বুঝেছি। তুমি তারানাথ চাটুর্যের কথা বলছো, কিন্তু সে তো অনেক দূরের পথ। এখান থেকে 2টো গ্রাম পেরিয়ে যে গ্রামটি পড়ে সেখানে থাকেন তিনি। ওখানে যেতে হবে তোমাকে। ওখানে গিয়ে দেখো, যদি তার খোঁজ পাও তাহলে তাকে নিয়ে এসো। তিনি একমাত্র সব ঠিক করতে পারবেন। এই সমস্যার সমাধান আমাদের কারোর দ্বারাই সম্ভব হবে বলে মনে হয় না। দেরি করো না বলরাম, তোমার মেয়ের জীবন মরণ সমস্যা আছে যে। এই ঘটনাই ঘটেছিল বাবা। আমি আপনাকে সবটাই মোটামুটি খুলে বললাম। বুঝলাম, আপনি যা যা দেখেছেন সেগুলি একটাও মিথ্যে ছিল না। সে আপনার মেয়ের শরীরের মধ্যে নিজের আস্তানা গেড়েছে। এমন অনেক পরিযায়ী বিদেহী আত্মারা রয়েছে যারা মুক্তি পায় না, আর এভাবেই কারো না কারো শরীরের মধ্যে স্থান করে নেয়। কনকের শরীরে সে প্রবেশ করেছে ঠিকই, কিন্তু ধীরে ধীরে সে কনককে নিজের বশে নিয়ে আসতে চাইছে। এরপরে সে কনককে মেরেও পর্যন্ত ফেলতে পারে। এটা সম্ভব। সামনেই অমাবস্যা, তার পূর্বেই আমায় কিছু একটা করতে হবে, না হলে কিন্তু কনকের প্রাণ চলে যাবে। সর্বনাশ! তাহলে এবার কি হবে বাবা?